দর্শক, 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে সারা দেশে হাজার হাজার মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধেই শত শত মামলা হয়েছে। সেই শত শত মামলার সংখ্যা প্রায় 800-র কাছাকাছি এবং 450 মতো হত্যা মামলাই হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এরকম খবর বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা দেখেছি। এই যে হাজার হাজার মামলা এবং সেই মামলায় লক্ষ লক্ষ আসামি, এই মামলাগুলো নিয়ে গত 1.5 বছর ধরে আলোচনা চলছিল যে এই মামলাগুলোর বেশিরভাগই মিথ্যা মামলা, গায়েবী মামলা এবং বেশিরভাগ আসামি হচ্ছে মিথ্যা নাম দেয়া হয়েছে। বিভিন্ন জনকে ব্যক্তিগত শত্রুতার বশবর্তী হয়ে এই নামগুলো দেয়া হয়েছে। এরই মাঝে আদালতে পিবিআই থেকে জানানো হয়েছিল মাঝখানে যে আদালতে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর 90%ই মানে সেই মামলাগুলোর 70%ই মিথ্যা মামলা, 70-র একটু কম। বাকি যে মামলাগুলো সেই মামলাগুলোর 90%-এর বেশি আসামি হচ্ছে মিথ্যা আসামি। আদালতে মামলা হওয়ার ক্ষেত্রে যে দৃশ্যগুলো দেখা গেছে, তার মানে আদালতে মামলাগুলো যেগুলো হয়েছে প্রায় শতভাগ হচ্ছে মিথ্যা মামলা হয়েছে। আমরা তার প্রকৃষ্ট উদাহরণ দেখেছিলাম যে সাকিব আল হাসান সেই সময় কানাডায় খেলছিলেন, তার নামে ঢাকায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাগুলো অনেকের ক্ষেত্রেই হয়েছে। এই 5 আগস্টের পরে 2024-এর 5 আগস্টের পরে যত মামলা হয়েছে সেই মামলাগুলো রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এটা একটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছে। যদি সত্যিই নতুন সরকার আন্তরিক হয় যে যে সকল মামলার মেরিট নেই সে সকল মামলা মানে বাজেয়াপ্ত করে ফেলা হবে, সে সকল মামলা তুলে নেওয়া হবে, এই সিদ্ধান্ত যদি সত্যিই হয় এবং সেটা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে বর্তমান নতুন সরকার একটা অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। চলুন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন এই ব্যাপারে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে একটু জেনে দেখি, বুঝে দেখি। তাতে করে যারা 1.5 বছরে মামলাবাজিতে জেলে আছেন, মিথ্যা মামলায় জেলে আছেন কিংবা ঘর বাড়ি ছাড়া অবস্থায় রয়েছেন, তাদের জন্য স্বস্তির খবর আসছে কিনা সেটা আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন। দর্শক, বলছিলাম 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে যত মামলা হয়েছে, যত গায়েবী মামলা হয়েছে, সত্য মামলা তো রয়েছে কিছু, ম্যাক্সিমামই মিথ্যা মামলা এবং বানোয়াট মামলা হয়েছে। সেই মামলাগুলোর ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটা নিয়ে ডয়েচে ভেলে জার্মান গণমাধ্যম নিউজ করেছে, বড় নিউজ, সেখানে আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলছে 5 আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাই করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন। সেখানে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরে যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। অলরেডি পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। এটা একটা অসাধারণ সিদ্ধান্ত হতে চলেছে। আজকে মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি বলেন, 5 আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে, কিছু সুবিধাবাদী মানুষ এসব মামলা করেছে। ব্যবসায়ী, সাংবাদিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষদের নামে মামলা করা হয়েছে। এসব মামলা যাচাই বাছাই করা হবে এজন্য যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নিরীহ মানুষ যাতে ভোগান্তিতে না পড়েন সেজন্য এসব মামলা পুনরায় যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মামলাগুলো পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ সরকারকে প্রতিবেদন দেবে বলে তিনি জানান। এ সময় বিডিআর বিদ্রোহের ঘটনার আবার তদন্ত হবে বলেও সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। বিডিআর বিদ্রোহের যে তদন্ত কমিশন তৈরি করেছিল প্রফেসর ইউনূস সরকার, সেই কমিশন ইচ্ছা মতো মন গড়া রিপোর্ট দিয়েছে। এই অভিযোগ কমিশনের রিপোর্টের পরেই উঠেছিল যে এই কমিশনের যাকে প্রধান করা হয়েছে তিনি নিজেও একজন বিতর্কিত ব্যক্তি এবং এই কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা বিতর্কিত রিপোর্ট। সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে ওইটা একটা মীমাংসিত ইস্যু, ওই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। কিন্তু তারপরেও প্রফেসর ইউনূস সরকার ঘটনাটাকে তালগোল মিলিয়ে ফেলেছিলেন। সেই ব্যাপারে আবার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ওই ব্যাপারে নতুন করে তদন্ত হবে।
অবশ্যই তদন্ত হওয়া উচিত। প্রফেসর ইউনূস সরকারের আমলে যা কিছু হয়েছে তার প্রত্যেকটারই ইনক্লুসিভ তদন্ত হওয়া উচিত এবং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে দেখা উচিত যে প্রফেসর ইউনূসের সরকার কি কি করে গেছে এবং সেই করার ফলে কত নিরীহ মানুষকে বিপদের মধ্যে ফেলে গেছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর যে ভাষ্য যে মামলাগুলো হয়েছে, তিনি হয়তো পরিষ্কারভাবে এটা বলেননি যে গায়েবী মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, কিন্তু তিনি যখন পুলিশকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত মামলার পুনরায় তদন্ত করতে হবে, যাচাই বাছাই করতে হবে, তখন এটা মানে 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 তার মানে অনুচ্চারিত শব্দের মধ্য দিয়েই বোঝা যায় যে তিনি এটাই বোঝাতে চাইলেন যে সমস্ত গায়েবী মামলা, মিথ্যা আসামি, এই ব্যাপারগুলো যেন না থাকে, সেই ব্যাপারগুলো যেগুলোতে আছে সেই মামলাগুলো যেন সরকার বাতিল করতে পারে, সেই রিপোর্ট পুলিশকে দিতে বলা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কতটা নিরপেক্ষভাবে এই কাজটা করতে পারে। এই কাজটা করতে গিয়ে তারা আবার কোনো বাণিজ্যে লিপ্ত হয় কিনা। দেখা যাচ্ছে যে এত আসামি আছে, আসামিদের বলল তোমার নাম আমি তদন্তে বাদ দিয়ে দিচ্ছি, তুমি এত টাকা দাও। যে টাকার বাণিজ্যটা মামলা করার জন্য হয়েছে, এবার আবার মামলার তদন্তে রিপোর্ট দেওয়ার জন্য সেই বাণিজ্যটা না হলেই একটা ভালো দৃষ্টান্ত স্থাপিত হবে। এতে করে একটা স্বস্তির খবর আসতেই পারে, সেটা হচ্ছে যে ঢালাওভাবে বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মী যাদের ওপরে ঢালাওভাবে মিথ্যা মামলা দেয়া হয়েছে, তারা যদি ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকেন তাহলে তারা বোধহয় রেহাই পেতে যাচ্ছেন এবং তারাও সংশ্লিষ্ট দপ্তরে যদি যথাযথভাবে যোগাযোগ করেন তাহলে রেহাই পাওয়ার একটা ওয়ে বের হতেও পারে। দর্শক, আপনি কি আশাবাদী হতে পারেন এই ব্যাপারে? আর এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। যে তাজুল ইসলাম ব্যারিস্টার ফুয়াদের পাশে দাঁড়ানো অবস্থায় ব্যারিস্টার ফুয়াদ সেনানিবাস উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। মূলত জামাতপন্থী এই তাজুল এবি পার্টির নেতা হয়েছিলেন। এবি পার্টির নেতা, এবার শোনা যাচ্ছে এবার নাকি তিনি মেয়র নির্বাচন করবেন ঢাকায়। মানে ওখানে চিফ প্রসিকিউটর থাকার অবস্থায় চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করার আগে, দায়িত্ব পাওয়ার আগে তার যে চেহারার অবস্থা ছিল এবং চিফ প্রসিকিউটর হিসেবে 1.5 বছর দায়িত্ব পালনের পরে তার চেহারার যে জৌলুস এসেছে, এই জৌলুসেই বোঝা যায় যে কতটা পরিবর্তন হয়েছে। কিসের দ্বারা পরিবর্তন হয়েছে সেটা আপনারা বুঝে নিন, বাকিটা সময়ই হয়তো বলে দেবে। এই ঘটনাগুলো কি একটা ইঙ্গিত দেয় যে প্রফেসর ইউনূসের আমলে যে রাজনৈতিক অরাজকতা হয়েছে সেই অরাজকতা থেকে বেরিয়ে আসতে চাইছে বিএনপি সরকার? আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে আমি বলছি রাষ্ট্রপতির বক্তব্য এবং আমাদের সেই প্রসিকিউটর তাজুলের বহিষ্কার, এই বিষয়টা নিয়ে কথা বলো। তো তার আগে একটা কথা বলি, প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না, আমি শুধু এতটুকুই বলতে পারি নেত্রীর সাথে আমার কথা হয়েছিল গত 3 দিন আগে এবং সেই কথায় উনি আমাকে সর্বশেষ একটি কথাই বলেছিলেন যে রাশেদ, তুমি ইউটিউব ইনফ্লুয়েন্সার হিসাবে তুমি একটা জিনিস বলে দাও সবাইকে যে আমার নির্দেশনা আছে যেটা, সেটা হচ্ছে সকলকে জেলা, উপজেলা, সিটি কর্পোরেশনের যতগুলো নির্বাচন আসছে সবগুলোর প্রস্তুতি নিতে। তখন আমি বলেছিলাম নেত্রী এটা তো আপনি বললে ভালোই তো আমাদের, তখন উনি বলছে আগে তোমরা বলো, কারণ এটা সারা পৃথিবীকেই আমরা দেখাতে চাই যে আমরা নির্বাচনমুখী দল, এতটুকু বুঝো না তুমি? আসলে এরপর ওনার সাথে আর কথা বলার বা অন্য কোনো তর্ক করার মতন আমার শক্তি বা সাহস ছিল না। প্রচন্ড নার্ভাস ফিল করছিলাম আমি তখন। এটা ছিল আমার নেত্রীর নির্দেশ। এখন নেত্রী হয়তো 2 দিন হোক, 4 দিন হোক, আর 10 দিন হোক বলবেনি, এটা আমার প্রতি নেত্রীর নির্দেশ ছিল যাতে আমরা প্রচার করি। বলো যে ভাই আপনারাও আস্তে আস্তে প্রচার করেন সকলে। তার সঙ্গে কথা বলা যাক আমাদের এই রাষ্ট্রপতি কালের কণ্ঠ সম্পাদকের সাথে সম্ভবত কথা বলেছেন, তখন তিনি বলেছিলেন যে ওনাকে যেতে দেওয়া হতো না, বিদেশি বিভিন্ন দাওয়াতেও ওনাকে যেতে দেওয়া হয়নি এবং দেশের ভিতরে সমাবর্তন মানে ইউনিভার্সিটির সমাবর্তন যেখানে রাষ্ট্রপতি যায় সেখানেও ওনাকে যেতে দেওয়া হয়নি।
মানে শিষ্টাচার বহির্ভূতভাবে চিঠি লিখে ওনাকে দিতেন যে এটা সিগনেচার করে দেন, বিদেশি মিশনগুলোতে বিদেশি রাষ্ট্রগুলোকে পাঠাতেন যে উনি খুবই ব্যস্ত। এই ধরনের বেয়াদবি করেছিল আসিফ নজরুল এবং আমাদের পরিবেশ আপা, সবাই আপনারা চিনেন, সুন্দরী আপা। তো ওনাদের এহেন কর্মকাণ্ডের কথা মুখ খুলছেন এখন রাষ্ট্রপতি। আস্তে আস্তে হয়তো আরো অনেক কথা বেরিয়ে আসবে যেগুলো শুনে হয়তো অবাক হবেন। আমরা যারা গালি দিচ্ছিলাম, অনেকে করছিলাম যে রাষ্ট্রপতি কিছু করছে না, এই করছে না, আসলে একজন রাষ্ট্রপতি, উনি তো অলংকারিক পোস্ট, এটা অনেক কিছু থাকলে অনেক কিছু করা যায় না। এবং সেখানে যদি বন্দুকের নলের মুখে কেউ থাকে ভাই, সে তো এমন কিছু করবে না যে ওই কাজটা তো হবেই না, সে বরঞ্চ মরা যাবে, তেমন কিছু করবে না। এবং সেই ধরনের পাগলামি অন্তত একজন রাষ্ট্রপতি করবেন না। বা উনি যদি, অনেকে বলছেন যে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নেয় না কেন, এটা নিল সেনাবাহিনীর সহযোগিতা লাগে। সেনাবাহিনী সেই সহযোগিতা রাজি ছিলেন না, কারণ সেনাবাহিনীর সেনাপ্রধান চাইছিলেন সর্বশেষ শেষ মুহূর্ত পর্যন্ত, এই সেনাপ্রধান চাইছিলেন যে জামাত যাতে ক্ষমতায় আসে, কারণ ওনার আব্বার দল এটা। গোলাম আজম ওনার আব্বা, ওনার পিতা, গোলাম আজমের পুত্র ওনার পিতা, বাপ্পু দুজনই ওনার পিতা। এই জন্য উনি পারেননি। তবে আস্তে আস্তে এখন আরো বের হবে, অনেক কিছুই বের হবে। আপনারা জানেন যে রাষ্ট্রপতি নিজেই বলেছেন ইলেকশনের পরে উনি ক্ষমতা ছেড়ে দিতে চান, উনি পদত্যাগ করতে চান। বিএনপি যদি কোনো নতুন রাষ্ট্রপতি দেয় হয়তো উনি চলে যাবেন। বিএনপি কাকে রাষ্ট্রপতি বানাবে সেটা অবশ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন। সারা বাংলাদেশে একটা কথাই রটে গেছে, হয়তো ডাক্তার ইউনূসকে রাষ্ট্রপতি বানাইতে পারে, কারণ বেটায় তো ছাড়ার পরে এখনো বাংলাদেশে আছে। তার মানে ওনার কি ইচ্ছা বা ওনার সাথে কি চুক্তি হয়েছে সেটা সময় বলে দিবে। হানিমুন পিরিয়ড 100 দিনের আছে, এর ভিতরে অনেক কিছু জানবো, এরপরে হয়তো আমরা সমালোচনায় যেতে পারবো। আর আলোচনাটাতে রাষ্ট্রপতি বানানো হবে ইউনূসকে, এই আলোচনায় আপনার এই পানিতে ঘি ঢালছেন হচ্ছেন যে এই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, কারণ যার প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ ছিল তাকেই যখন পররাষ্ট্র উপদেষ্টা বানিয়ে এনেছে, তাই উপরালাই জানে বাকিটা। এখন সেই তাজুল, চিফ প্রসিকিউটর বেয়াদব দ্য ওয়ান, বেয়াদবির স্বর্গরাজ্য কেউ যদি শিখতে হয় সেটা হচ্ছে তাজুল থেকে। সে তাজুলকে আজকে বাধ্য হয়েছে। তার আগে অবশ্য পুলিশের বিভিন্ন পদে রদবদল হয়েছে, সেনাবাহিনীর বড় বড় পদে রদবদল হয়েছে। আমার মনে হয় বিএনপির চেয়ারপারসন বা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি হয়তো বুঝতে পারছেন যে এই জামাতি শক্তিকে যদি সরানো না হয় বিভিন্ন সেক্টর থেকে, তাহলে উনি 1 বছরও ক্ষমতায় শান্তিতে বসতে হয় না। কারণ কাঁটাযুক্ত চেয়ার, এটা প্যারাগ মারা চেয়ার, এখানে বসার কোনো ক্ষমতা হয়তো ওনার থাকবে না। এটা হয়তো উনি বুঝে গেছেন, এই জিনিসটা হয়তো উনি বুঝে গেছেন। আর যার কারণে উনি শুরু করেছেন এই তাজুল সহ বাকিদের দৌড়ানোর কর্মকাণ্ড। তবে এক তাজুলকে না, বিচার বিভাগের ভেতরে জামাতের ঘাপটি মেরে থাকা যত জনের সবাইকেই আসলে বের করে দিতে হবে। আমি এর আগের একটা ভিডিওতে সরাসরি ওনাকে অনুরোধ জানিয়েছিলাম যে বিভিন্ন এম্বাসিগুলো থেকে আপনার যারা আছে টপ টু বটম, পিয়ন দারোয়ান থেকে শুরু করে অ্যাম্বাসেডার পর্যন্ত সবাইকে সরাই ফেলেন যদি আপনি শান্তিতে থাকতে চান। বাংলাদেশের টোটাল বিচার ব্যবস্থা, সচিবালয় থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনী, নেভি, বিমান বাহিনী থেকে শুরু করে সকলকে আপনার চেঞ্জ করেন। কারণ ওখানে আপনি আপনার লোক বসান, আপনার বিএনপি মনা লোক বসান, বা ভাড়া করে এনে অন্য কারো বসান, কিন্তু জামাত বের করেন, না হলে অবস্থা খারাপ। আবার আজকে দুদিন ধরে দেখছেন যে এই যে এনসিপি আর জামাত, যেটা পাকিস্তানের এজেন্সি, এই দুইজন এরা কিন্তু শুরু করেছে হল্লা চিল্লা, ওই করব সেই করব, হ্যান করব ত্যান করব, আমরা দ্বিতীয় বিপ্লব ডাকবো, এর পরের বার বিপ্লব। আজকে যেমন নাসিরুদ্দিন পাটোয়ারির আজকের একটা ভাষণ আছে, আমরা দ্বিতীয় বিপ্লব করে ফেলবো, সেই দিন আমরা এখানে বিপ্লবী সরকার করব, এগুলো বলছেন। এখন এগুলো বলছেন, এই চাপ তারেক রহমান কতটুকু নিতে পারেন বা ওনার মন্ত্রী পরিষদ কতটুকু নিতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয়। এবং তাজুলকে বের করে দেওয়া এটা আসলে ভালো হয়েছে, কারণ আমাদের যে আইসিটি যে কোর্ট, যে কোর্টে আমাদের নেত্রীর বিচার অবৈধ বিচার করে ফাঁসির রায় দিয়ে দিয়েছে, এটা এই মামলার জন্য এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যারা অপরাধ করে, যুদ্ধ অপরাধ, এটা মূলত যুদ্ধ অপরাধ। আর
24-এর এইটাতে অপরাধ তো শেখ হাসিনা না, অপরাধী তো এই জামাত ইসলাম। এই 24-এর এই অপরাধের জন্য বিচার করতে হলে আমাদের নিজস্ব আইন ব্যবস্থায় বিচার করা যাবে, সেটা যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল। এবং আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে আপনার এই ব্রিটেনের যে আইনজীবী ছিলেন, যিনি একসময় খালেদা জিয়ার ব্যাপারেও কথা বলতেন, বা যিনি এই যুদ্ধাপরাধী বিচারের সময় চেয়েছিলেন বাংলাদেশে এসে উনি যুদ্ধাপরাধী বিচার পরিচালনা করতেন, তাকে তাজুলের বুদ্ধিদাতা নিয়োগ দিয়েছিল সরকার। কিন্তু উনিও চুক্তি শেষের পর আর চুক্তি নবায়ন করতে চান না। সারা সরকার, মানে সরকার, তাজুল, জামাত সবাই চেষ্টা করছিল, কিন্তু উনি আর রাজি হন নাই, কারণ উনি কিছু সংস্কার চেয়েছেন। সংস্কারের মধ্যে উনি সবচেয়ে বড় সংস্কার হচ্ছে এইখানে যেই সব মামলার যেই সব বিচার হচ্ছে এগুলোর সাথে উনি আসলে একমত হতে পারছিলেন না। ভাই, ব্রিটেনের একজন আইনজীবী যিনি এখানে কেসি, মানে আপনার কিং চার্লস, এই মুহূর্তে যারা হাইয়েস্ট লেভেলের আছেন তারা পায় কিং চার্লস পদক। এইরকম পদক পাওয়া পর্যন্ত আলাদা ওনারা আসলে যে মিথ্যায় যেই আইন বানানো হয়েছে, মিথ্যা যেই মামলাগুলো, এগুলো ওনারা ভালো করেই বুঝেন, যার কারণে উনিও রাজি হননি। আর এখন হয়তো ওনারা বলতে পারেন, জামাতিরা বলতে পারেন যে উনি হয়তো আইনের কিছু বুঝেন না। ঘটনা হচ্ছে সারা বাংলাদেশ চলে ব্রিটিশ আইনে, ব্রিটিশ আইনগুলোই বাংলাদেশ এখনো ফলো করেন। যারা জন্মদাতা তারাই জানেন না তাদের ছেলে মেয়েরা কেমন, এটা তো বললে আসলে ভুল হবে। আর তাজুলের বিরুদ্ধে এখন বেশ কিছু মামলা করা উচিত। প্রথম মামলাটা কি করা উচিত জানেন? ওই যে গুলি করে চুলে আগুন ধরে গেছে, চুলে আগুন ধরছে, গুলি করে মরে নাই, এই ধরনের বানোয়াট উদ্ভট কথাবার্তা বলার জন্য তার বিরুদ্ধে মামলা থাকা উচিত। আর সবশেষে আমার ভাই বোন, আমি এটা ছোট্ট একটা গল্প না, এটা একদম বাস্তব ঘটনা বলি। যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা, এগুলো নিয়ে আর ওই যে কমেন্ট সেকশনে যে আমার বুদ্ধি দেওয়ার বা আলোচনা করার দরকার নেই। সেটা হচ্ছে যে একসময় আলজেরি ফ্রান্সের কলোনি, এটা সবসময় ছিল। ফ্রান্স গভর্নমেন্ট যা চাইতো আলজেরিয়াতে তা হইতো। আলজেরিয়ার একটা গভর্নমেন্ট বসায় ফ্রান্স, কারণ হচ্ছে আলজেরিয়ার প্রচুর তেল গ্যাসের মজুদ আছে, এটা খাওয়ার জন্য ফ্রান্স গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট বসায় ওই সময়কার অন্য গভর্নমেন্টকে ফেলে দিয়ে, একদম ঠিক আমাদের নেত্রীর স্টাইলে, যে আমাদের নেত্রীর ফেলে দিয়ে যেমন এই যে ইন্ট্রিম বসানো হয়েছিল, এই ধরনের একটা গভর্নমেন্ট বসানোর পরে আস্তে 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 এই গভর্নমেন্ট বৈশা মানে প্রচন্ড অত্যাচার করে, যা বাংলাদেশে গত 18 মাস করেছিল। এরপরে যেন তেন একটা করে আরেকজন বসানোর পরে লেখা ওই যে অতীতে যেটা বসাইছিল সেই গভর্নমেন্ট ছিল মানে 3 বছরের মতো। সেই গভর্নমেন্টের যারা ছিল, যেসব ইনফ্লুয়েন্সার ছিল, এগুলোর তো পরবর্তী গভর্নমেন্ট এসে সব একটা একটা করে বের করে দিছে। তারা আবার সুসংগঠিত করছে, তাদেরকেও আবার সাপোর্ট দিচ্ছে ফ্রান্স। আর তখনই ফ্রান্সে থাকা আলজেরিয়ান নাগরিকরা এবং আলজেরিয়াতে থাকা আলজেরিয়ান নাগরিকরা ওই যে 3 বছরের যে সরকার যারা অত্যাচার করেছিল তাদেরকে একে একে বিভিন্ন জায়গায় ওদের উপরে চালাইলো কি জানেন? ঠিক ওই যে জামাত যেমন যে বেহেস্তের টিকিট বেচে, ওই বেহেস্তের টিকিট বেচা শুরু করলো তাদের কাছে। এমন অবস্থা যে এইখানেও খাইতে, ফ্রান্সেও খাচ্ছে মাইরেরা, ওইখানেও খাচ্ছে মাইর। মানে অবস্থা ওই 3 বছরের অবস্থা। কারণ হচ্ছে ওই 3 বছর তো দুর্দান্ত দাপট চালিয়েছিল, ইনফ্লুয়েন্সাররা দাপট চালিয়েছিল, কারণ তখন সরকার তাদের ক্ষমতায়, সেই সরকার, এবং ওনারা যা বলছে তাই হচ্ছে, ঠিক বাংলাদেশ স্টাইল। যেমন এখন এই যে আসিফ নজরুল, ফাসিফ নজরুল, এগুলো কিন্তু এখন ঘরে ঢুকে গেছে, এদের কিন্তু সেনাবাহিনী এখন আর গার্ড দিবে না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছত্রী আন্দোলন বা চাপরাশি আন্দোলন, ছাত্রীদের আন্দোলন, এরা কিন্তু গত 18 মাসে যা করছে এখন কিন্তু তাদের আর সেই সক্ষমতা নাই। সে সকল পুলিশ, বিডিআর, আর্মি তাদের আর গার্ড দিবে না। ওই 2-4 জন পোলা নিয়ে হাঁটে, এগুলোর আমরা 5-7 জন মিলে হইলেই হয়ে যায়। যা কালকে জানেন যে মোহাম্মদপুর না কোন জায়গায় জানি একটারে সৌদি আরব পাঠানোর মোটামুটি ব্যবস্থা করছে। তো এখন সেম অবস্থা আমাদের দেশও তো হইতে পারে নাকি? আমাদের যারা অত্যাচার করছে তাদের উপরে কি আমরা একটু দোয়াও দিতে পারবো না? তো আমরা দোয়ার সাথে কিছু দাওয়াই দিতে হবে, কারণ খালি দোয়া দিলে হয়তো হবে না, দাওয়াই দিতে হবে। দাওয়াই দিলে শরীর ভালো হবে। অসুস্থ হয়ে গেলে যেমন দোয়ার সাথে ওষুধ দিতে হয়, তো আমরা একটু আপনার হোমিওপ্যাথিক না, অ্যালোপ্যাথিক, সরাসরি অ্যালোপ্যাথিক দিতে হবে, এবং সুপার অ্যালোপ্যাথিক মানে 5th জেনারেশনের অ্যালোপ্যাথিক এদেরকে দিতে হবে। দিয়া এদের এক একটারে এক এক জায়গায় যে যেখানে পারেন। এতদিন আপনারা হয়তো বলছেন ভাই ওরা ক্ষমতায়, ওরা আছে, এই আছে, সেই আছে, অমুক আছে, তমুক আছে। তো এখন তো ক্ষমতায় তারা নাই,
এখন তো ভাইয়ারা ক্ষমতায় নেই, ভাইয়ারা এখন আর সে আগের মতন তাদের বউ নিয়া ওই বনবিহারে গেল যে 50 জন পুলিশ ওনাদের গার্ড দেয়, তাও নাই, কিছুই নেই। সুতরাং এখন মনে হয় সময় আসছে, এই সময়টা আমরা কাজে লাগানো ভালো, যে যেভাবে পারেন কাজে লাগাইতে পারেন।